বেতার বাংলায় স্বাগতম। আজকের আলোচনার বিষয় কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। জুলাই অভ্যুত্থানের প্রায় 10 মাস পর, এখন ছাত্র সমাজের দাবির মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই পদক্ষেপ ঘিরে বেশ কিছু প্রশ্ন, নানা রকম প্রতিক্রিয়াও দেখছি আমরা। তো আজকের আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব কেন সেই ছাত্র সমাজের গ্রহণযোগ্যতা নিয়ে এখন প্রশ্ন উঠছে, আর এই নিষিদ্ধীকরণ কতটা টিকবে। আসলেই তো ব্যাপারটা একটু গোলমেলে লাগছে। গত জুলাইতে যে দলটার বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নেমেছিল রাস্তায়, হ্যাঁ, অভূতপূর্ব একটা ঘটনা ছিল সেটা। সেই দলের এই নিষিদ্ধের প্রশ্নে এখন এত বিভক্তি কেন? জনমনে ছাত্র সমাজের উদ্দেশ্য নিয়েই বা কেন প্রশ্ন উঠছে? এটা কি শুধু সময়ের ব্যাপার, নাকি ছাত্রদের দিক থেকেও কিছু ভুল হয়েছে কৌশলে? দেখুন, এই পরিস্থিতি বুঝতে হলে জুলাই অভ্যুত্থানের গোড়ার দিকে তাকাতে হবে। এর চরিত্রটা কেমন ছিল। অন্যান্য ঐতিহাসিক বিপ্লব, ধরুন রাশিয়া, চীন বা ইরান, সেগুলোর পেছনে একটা স্পষ্ট রাজনৈতিক আদর্শ বা খুব গোছানো দল ছিল, তাই না? হ্যাঁ, তা তো ছিলই। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই বিশ্লেষণে বলছে তেমনটা ছিল না। একটা স্পষ্ট নেতৃত্ব বা সংগঠনের অভাব ছিল। ফলে সরকার পতনের পর দেশ কিভাবে চলবে তার কোনো সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট ছিল না আগে থেকে। আচ্ছা। তো যে অন্তর্বর্তীকালীন সরকারটা হলো, তারা কিন্তু আগের সাংবিধানিক বা প্রশাসনিক কাঠামো সেটাই অনেকাংশে ধরে রাখল। ও, তার গোড়াতেই একটা পরিকল্পনার অভাব ছিল। হ্যাঁ, একটা কাঠামোগত পরিকল্পনার অভাব। আর তার মধ্যেই যখন ছাত্র নেতাদের কেউ কেউ সরকারে বিভিন্ন কমিটিতে ঢুকে গেলেন, তখন কি পরিস্থিতি আরও জটিল হলো? সেটাই। বিশ্লেষণ অনুযায়ী সাধারণ মানুষ এটাকে একরকম ছাত্রদের সরকার হিসেবে দেখতে শুরু করলো। আচ্ছা। ফলে হলো কি, সরকারের কোনো ভুল বা ব্যর্থতার বিরুদ্ধে ছাত্র সমাজ আর আগের মতো জোর গলায় কথা বলতে পারল না। তাদের সেই নৈতিক জায়গাটা কিছুটা হলেও দুর্বল হয়ে গেল। ঠিক। একটা প্রশ্ন তো আসবেই যে নিজেরাই সরকারে আবার নিজেরাই আন্দোলন করছে, এটা কেমন কথা? একদম। এই সংশয়, এই যে বিলম্ব, এটাই কিন্তু আওয়ামী লীগ সমর্থকদের সুযোগ করে দিল। তারা একটা পাল্টা ন্যারেটিভ তৈরি করলো, একটা ভিকটিম রোল প্লে করার সুযোগ পেয়ে গেল। হ্যাঁ, বিশ্লেষণটাতে একটা বিকল্প পথের কথাও ভাবা হয়েছে। যদি ছাত্ররা তখন অভ্যুত্থানের পরপরই সরকারের অংশ না হয়ে রাস্তায় থাকতো, আন্দোলন চালিয়ে যেত, হ্যাঁ, জনগণকে সাথে নিয়ে একটা জাতীয় সরকারের জন্য চাপ দিত, আর ওই যে জুলাই ঘোষণাপত্রের দাবিগুলো, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, বিচার, এগুলো যদি তখনই আদায় করে নিত, তাহলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারত। হয়তো। কিন্তু তা তো হলো না। উল্টো কিছু ছাত্রনেতার বিরুদ্ধে ক্ষমতা চর্চার সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগ উঠল, যার ফলে সাধারণ মানুষ আর অন্য রাজনৈতিক দলগুলোর সাথে তাদের একটা দূরত্ব তৈরি হলো। ঠিক। আর সেই দূরত্বটা মনে হয় আরও বাড়ল যখন ছাত্ররা নিজেরা একটা নতুন দল করল, এনসিপি। অবশ্যই, কারণ তখন তো তারা সরাসরি ক্ষমতার রাজনীতির অংশ হয়ে গেল। আর স্বাভাবিকভাবেই বিদ্যমান দলগুলোর, যেমন ধরুন বিএনপি, তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ালো। হ্যাঁ, আর তখনই অন্য দলগুলো ছাত্রদের গ্রহণযোগ্যতা, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার আরও বেশি সুযোগ পেল। জনসমর্থনটাও ভাগ হয়ে গেল। এই রকম একটা জটিল পরিস্থিতিতেই সরকার শেষ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাড়া দিল। কিন্তু এত দেরিতে কেন? এবার আসি এই নির্বাহী আদেশের ধরনটার কথায়। এটা তো সরাসরি নিষিদ্ধকরণ নয়, তাই না? না, ঠিক সরাসরি নিষিদ্ধকরণ নয়। বিশ্লেষণে এটাই বিশেষভাবে বলা হয়েছে যে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে। স্থগিত? হ্যাঁ। আচ্ছা, এই পদ্ধতির একটা দীর্ঘমেয়াদী দিক থাকতে পারে বলে বিশ্লেষণে মনে করা হচ্ছে। কি রকম? দেখুন, একবার যদি বিচার প্রক্রিয়া শুরু হয়ে যায়, সেটা তো চলতেই থাকবে, সময় লাগবে। হ্যাঁ, দীর্ঘ সময় লাগতে পারে। তখন ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার চাইলেই কিন্তু এই বিচার প্রক্রিয়া হুট করে বন্ধ করে দিতে পারবে না, বা সবাইকে খালাস দেওয়াটাও রাজনৈতিকভাবে খুব কঠিন হবে। ও আচ্ছা, এটা একটা বড় রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়াবে ততদিনে। ঠিক। তুলনামূলকভাবে যদি শুধু একটা নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করা হতো, সেটা হয়তো আরেকটা নির্বাহী আদেশ দিয়ে বাতিল করা সহজ হতো। বুঝলাম। তাহলে এই পদক্ষেপটার আইনি দিকের চেয়ে রাজনৈতিক হিসাব নিকাশটাই বেশি গভীর মনে হচ্ছে। সেটাই মনে হচ্ছে বিশ্লেষণ অনুযায়ী। কিন্তু আসল চ্যালেঞ্জটা কোথায়? এই বিশ্লেষণ অনুসারে চূড়ান্ত বিষয় কোনটা? শুধু কাগজে নিষিদ্ধ করা? না, কাগজে নিষিদ্ধ করা তো একটা দিক, কিন্তু আসল চ্যালেঞ্জ হলো মানুষের মন থেকে দলটার প্রভাব মুছে ফেলা। আর সেটা তো কেবল ভালো কাজ দেখেই সম্ভব।
একটা উন্নত সুন্দর ভবিষ্যৎ। একদম। যদি দেশের অবস্থা আবার খারাপ হয়, মানুষের কষ্ট বাড়ে, তখন কিন্তু মানুষ আবার পুরনো দিনের কথা ভেবে সেই পুরনো শক্তিকেই আবার ফিরিয়ে আনতে চাইতে পারে, নাম যাই হোক না কেন। ঠিক। এই বিশ্লেষণে কিন্তু তৃণমূলের আওয়ামী লীগ কর্মীদের জন্য একটা বার্তা আছে, কি সেটা? যে বিদেশে থাকা নেতারা হয়তো তাদের ব্যবহার করতে চাইবে, নানা প্রতিশ্রুতি দেবে, কিন্তু দিন শেষে এই তৃণমূল কর্মীদের অবস্থাই করুণ হতে পারে, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। গুরুত্বপূর্ণ পয়েন্ট। সুতরাং পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে, এটা শুধু একটা আইনি নিষেধাজ্ঞা নয়, আসল পরীক্ষাটা হবে ভবিষ্যতে। রাষ্ট্র পরিচালনা, জনগণের আস্থা অর্জন, একটা রাজনৈতিক শক্তিকে যদি সত্যিই প্রতিস্থাপন করতে হয়, তার চেয়ে ভালো কিছু করে দেখাতে হবে। সেটাই, জনকল্যাণমুখী একটা বিকল্প প্রতিষ্ঠা করা, এই পরীক্ষাতেই পাশ করতে হবে। এটাই মূল চ্যালেঞ্জ বিশ্লেষণ অনুযায়ী। তাহলে দিন শেষে প্রশ্নটা থাকছেই, শুধু নিষিদ্ধ করাই কি যথেষ্ট, নাকি জনগণের মন জয় করতে তাদের আস্থা ধরে রাখতে প্রয়োজন এমন এক বিকল্প শাসন ব্যবস্থা যা সত্যিই একটা উন্নত ভবিষ্যৎ দিতে পারবে? এই চ্যালেঞ্জ পূরণ হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। গুরুত্বপূর্ণ ও আপডেট তথ্যের জন্য বেতার বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।